বাকি কাজ রয়েছে তার মধ্যে কতটুকু করতে পারবো দেখি। বন্ধুরা, আবার এলাম তোমাদের সামনে একটা নতুন দিনে একটা নতুন ব্লগ নিয়ে এলাম তোমাদের সামনে। আজকে হচ্ছে 1 অক্টোবর আর মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে 11:22। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকেও রান্নাঘরে যে বাকি কাজ রয়েছে তার মধ্যে কতটুকু করতে পারবো দেখি, সেইটুকু করব। মানে রান্নাঘরটা আমি চাইছি কালকে মহালয়ার দিনের মধ্যে আর কি রান্নাঘরটা যতটা পারছি করতে। তো কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। তো নতুন মাস পড়লো, পুজোর মাস। যদিও এবার আমরা সবাই মানে উৎসবে ফেরার মুডে নেই, অবশ্যই মায়ের আরাধনাতে আছি। আমার পক্ষে হয়তো বা বেরিয়ে অঞ্জলি দিতে যাওয়াটাও সম্ভব হবে না, জানোই একার পক্ষে আমার হেঁটে যাওয়া সম্ভবপর নয়, বা প্রচণ্ড ভিড় হয় যেহেতু আমাদের এখানে প্রচুর ফ্ল্যাট এবং বাড়িও, এবং একটাই পুজো এখানে মানে কাছের মধ্যে। তো অঞ্জলি দেওয়ার জন্য এত ভিড় হয়, এত ধাক্কাধাক্কি হয় যে সেটা মানে আমার এখন আর আমি একা পারবো না ওইভাবে। হ্যাঁ, তো সেটা হয়তো হবে না, কিন্তু ঘরে মাকে আর পুজো করবো যেটুকু মানে আমার ইয়ের মতো। আমি তো আর ওইভাবে আয়োজন বা না, এমনি মনের ভক্তি দিয়ে যেটুকু পুজো আর কি সেইটুকু তো হয়ে গেল। আগামীকাল মহালয়া। আগেই একটা অন্যরকম ছিল, ছোটোবেলার স্মৃতি মনে পড়ে। মহালয়া মানে সেই ভোরবেলা উঠে শোনা। এখন তো সবসময় অ্যাভেলেবেল, ধরো যেখানেও মানে ইউটিউব থেকে শোনা যায়, কিন্তু সেই অন্য দিন শুনে কিন্তু সেই আমেজটা বা সেই ফিলিংসটা আসে না যেটা মহালয়ার দিন শুনলে আসে। তাহলে তো 12 মাসই মহালয়া হয়ে যেত, মানে তিথি অনুযায়ী না হলেও ওই যদি শোনা যেত। তো কেউই আমার মনে হয় ওই দিন ছাড়া মানে সেইভাবে শুনতে মানে ওই ফিলিংসটাই আসবে না। তো এবার কালকে ভোরবেলা রেডিও তো আমার এই যে রেডিওটা, এটাতে FM আছে বোধহয়, যাই হোক রেডিওতে না হলে ইউটিউবেই শুনবো। ইউটিউবেই ওই 4টে যখন থেকে শুরু হবে সেই রকম সময় চালিয়ে দিয়ে সব স্পিকারে দিয়ে শুনবো। তো এটাই। তো এখনও তো তিলোত্তমার বিচার কবে হবে জানি না। এখন কিছু কিছু ইনফরমেশান আসছে সিবিআইয়ের ব্যাপারেও, কিছুটা হতাশ লাগছে। কখনো মনে হচ্ছে আশার আলো দেখা যাচ্ছে, আবার কখনো মনে হচ্ছে সব হবে। তো তো জানি না, মা আসছেন, মাই বিচার করবেন। মা চাইলে সব কিছু হবে, সব অপরাধী ধরা পড়বে, এই আশাই করি। তো চলো আর বকবকটা কম করে এবার কাজে লেগে পড়ি। মাস্কটা পরে লেগে পড়ি। কোনটার পর কোনটা করব দেখি, সেইভাবে এগোই। কেমন? চলো ঝটপট কাজে লেগে পড়ি। কালকে যেই বাটিগুলো মেজেছিলাম সেইগুলো আজকে ওই র্যাকটা মেজেছিলাম, সেই র্যাকে আবার সব গুছিয়ে রেখে দিই। কারণ একটু একটু করে তো সব গোছাতে হবে। আজকেও কিছু মাঝামাঝির রয়েছে, পরিষ্কার করার রয়েছে, তো সেগুলো করার আগে এগুলোকে আগে গুছিয়ে নিই। তো চলো এই কাজ করতে করতেই কিছু কথাবার্তা শেয়ার করি তোমাদের সঙ্গে। এই যে নিচের যে র্যাকগুলো মানে একসঙ্গে ওই মডুলার কিচেনের কুচিনার যে র্যাকগুলো, সেগুলো বার করে, এগুলো দেখো সব থেকে গেছে, ডেটও এক্সপায়ার করে গেছে কোনোটার। তো সেগুলো সবই ফেলে দিতে হবে, আর রাখবো না কিছুই, সব একদম ঝেড়ে ঝুড়ে একদম সব পরিষ্কার। তো এই ধুলো ঘাটতে আর এই গরমে যে কী অবস্থা, ফ্যানও চালাতে পারছি না, ধুলো উড়বে আরও চারিদিকে। তো এই কাজ করতে করতে মনে পড়ছে মানে মনে হচ্ছে, আর মনে হওয়া থেকেই আবার মনে পড়াও মনে হচ্ছে তোমাদের যে কীরকম কথা বলছে। একবার বলছে মনে হচ্ছে, একবার বলছে মনে পড়ছে। আসলে এই যে যেরকম জীবনটা কাটাচ্ছি, এই জীবনের হয়তো আভাস প্রথমে পেয়েছিলাম। প্রথমে বলতে বিয়ের পরে না, বিয়ের পরে তো পেয়েইছি একদম, সেটা আর আভাস নয়, সেটা একদম ভীষণভাবে প্রকট
হয়েছিল, পরিষ্কার হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের আগে আভাস পেয়েছিলাম। কীরকম আভাস তোমাদেরকে বলি। সেটা হচ্ছে মিস্টার চ্যাটার্জি যেদিন আমাকে দেখতে গিয়েছিলেন, সেদিন অন্যান্য কথা বলার সঙ্গে উনি এটা বলেছিলেন যে ওনার খুব রাগ, এটা বলেছিলেন। তো আমি না, মানে কী বলবো আর, চিরকালের গর্ধ। রাগ বলতে আমি রাগটা কী ধরনের ঠিক বুঝিনি। আমি ভেবেছি পুরুষ মানুষের একটু রাগ থাকেই। আমার বাবাও খুব রাশভারী মানুষ ছিলেন, খানিকটা অবশ্যই রাগীও ছিলেন। তো আমি সেরকম ভেবেছি। আমার জেঠু আইপিএস অফিসার ছিলেন, জেঠু রাশভারী ছিলেন, জেঠুও রাগী ছিলেন। তো আমি দেখেছি তো এরকম, তাই রাগ বলতে আমি ভেবেছিলাম যে এই রকমই। পুরুষ মানুষের রাগ রাশভারী হবে, একটু গম্ভীর হবে, একটু হয়তো মাঝে মধ্যে কোনো বিষয় অপছন্দ হলে হয়তো একটু জোরে কথা বলবে, এটাই। কিন্তু রাগের মানে যে স্ত্রীর গায়ে হাত তোলা, রাগের মানে যে গালিগালাজ করা, রাগের মানে যে প্রতিনিয়ত রাস্তায় ঘাটে লোকজন মানে সবার সামনে পাবলিক প্লেসে চূড়ান্তভাবে অপমান করা, এটা সত্যি আমার জানা ছিল না। আর জানা ছিল না মানে এরকম দেখিনি বলে আমি বুঝতেই পারিনি। মিস্টার চ্যাটার্জি যে আভাসটা দিয়েছিলেন, সেই আভাসটা আমি ধরতে পারিনি। তিনি যে ইঙ্গিতটা দিয়েছিলেন, সেই ইঙ্গিতটা আমি বুঝতে পারিনি। হয়তো সেরকম যদি বুদ্ধিমতী কেউ থাকতো আমার জায়গায়, সে হয়তো এভাবেই জিজ্ঞেস করতো যে রাগ মানে ঠিক কী বলতে চাইছেন, কী মিন করছেন। হ্যাঁ, তো সেটা আমি জিজ্ঞেস করিনি, বলাই বাহুল্য। মাথা নেড়েছিলাম ওটা ভেবেই যে ঠিক আছে, চলো রাগ তো দেখি। আমার বাবাকেও রাগতে দেখি, জেঠুকেও দেখেছি, পুরুষ মানুষ আর আশেপাশে চেনা জানা অনেককেই দেখেছি রাগতে। তো সেই রাগটার তো একটা লিমিট আছে, একটা মাত্রা আছে। কিন্তু মাত্রা ছাড়া রাগ যে হতে পারে, এটা একদমই ধারণা ছিল না আমার। তো রাগ যে কত ক্ষতি করতে পারে, রাগ হচ্ছে সব সর্বনাশের কারণ। একটা সংসার, একটা পরিবার, পরিবারের মানুষজন, সবাই সব কিছু শেষ হয়ে যায় রাগের জন্য। যেটা আমি এখন আমার জীবন দিয়ে আজ প্রায় 29 পূর্ণ হয়ে 30 বছর হতে যাবে, প্রতিনিয়ত মানে অনুভব করে চলেছি যে রাগ যে কত সর্বনাশের কারণ, রাগ যে কিভাবে একটা সংসারের সুখ শান্তি সব কিছু শেষ করে দিতে পারে, মানে সংসারের মানুষজনকে কিভাবে শেষ করে দিতে পারে রাগ, সেটা এখন প্রতি পলে, প্রতিদিনে, প্রতি মুহূর্তে উপলব্ধি করছি নিজের জীবন দিয়ে। কাশ যদি রাগের মানেটা জানতে চাইতাম, যদি বুঝতে পারতাম যে রাগ, আমার রাগ আছে, এর মধ্যে অন্য ইনার মিনিং আছে, তাহলে হয়তোবা আজকের এই দিনটা আমার দেখতে হতো না, আর তোমাদেরকেও শোনাতে হতো না আমার এই জীবনের কথা। এক প্রস্ত সব ঝাড়াঝুড়ি হয়ে গেল, এবার হচ্ছে মাজা ঘষার পালা। যথারীতি মানে কালকে বাঁ দিকের র্যাকটা পরিষ্কার করেছিলাম, আজকে ডান দিকের ঠিক চিমনির পাশেই যে র্যাক, সেইটাকে নিয়ে এসেছি। তার উপরে যে কৌটো কাউটি ছিল সেগুলোর মধ্যে কিছু কিছু জিনিস তো গেছে, একদম গেছে। ডাল টাল একটু থাকলেই জানো তো নষ্ট হয়ে যায়। তো যাই হোক, সেগুলো ফেলে কৌটোগুলো মাজতে হবে, কারণ উর্মিলা দেবী তখন আবার যদি এতগুলো কৌটো দেখে করেন। যতটা সম্ভব হচ্ছে এখন মাজি, সব একসঙ্গে মাজা হয়তো সম্ভব হবে না, যা গরম লাগছে, আর তার মধ্যেই দাঁড়িয়ে থেকে আমার তো পা ফেটে যায় জানোই। তো যতটা হচ্ছে ততটা করি, আর বাকি যদি উর্মিলা দেবী দয়া করে করেন, আর যদি না করেন তাহলে দেখা যাক। রাত্রিবেলায় যখন ঘুম হবে না, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিক বাসন মেজে নেবো। কী বলো বন্ধুরা, তাই না? ঘুম না হলে এপাশ ওপাশ করা আর মোবাইল দেখার থেকে খানিকটা বাসন মেজে নিলে কাজ হবে। বাসন বলতে
এই যে কৌটো কাউটি, তাহলে খানিকটা এগিয়েও থাকবে আর আমার কাজটা অনেকটা সুবিধা হবে। কারণ রাত পোহালেই মহালয়া, মহালয়ার দিন আগামীকাল অন্তত যদি রান্নাঘরটাও পরিষ্কার হয়ে যায় সবটা, তো তাহলেও অনেকটা আশা করছি রান্নাঘর আর ডাইনিংয়ের যে র্যাক রয়েছে একটা, সেটাও হয়ে যাবে। ফ্রিজের বাইরেটা হবে, ভেতরটা আর এখন এই মুহূর্তে হবে না হয়তো, তারপরেই ছোট বেডরুমটায় ঢুকতে হবে, কিন্তু সেটাও আগামীকাল সম্ভব নয়, কারণ যেহেতু ছুটি বাড়িতে থাকবেন, কাজেই প্রশ্নই নেই। তো যাই হোক, আজকে আবারও সবাই মিলে গেলেন আমাদের এখানে। আজকে তিলোত্তমার জন্য সবাই এক জায়গায় সমবেত হয়েছিলেন। আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল, আমার ফ্ল্যাট থেকে, আমাদের আবাসন থেকে অনেকে গেছিলেন, যাবার খুব ইচ্ছে ছিল, কিন্তু যথারীতি মিস্টার চ্যাটার্জি যেতে দিলেন না। পরিষ্কার বলে দিলেন কোথাও বেরোনো হবে না, বেরোলে আর ঢোকা হবে না। তো এই অশান্তি যে রাগের কথা তোমাদের বলছিলাম, এই রাগের ভয়ে আমি আর কিছুই করে উঠতে পারলাম না এই জীবনে, পারলাম না। সেখানে সবাই গেল, সবাই মিলে এক জায়গায় হলো প্রতিবাদ জানাতে, পারলাম না যেতে। তো যাই হোক, কী করব বলো, আমি জানি না। প্রতিনিয়ত যেভাবে চলছি, তোমাদের সামনে আমি যেভাবে আসছি অফ ক্যামেরায়, কিন্তু সেভাবে থাকছি না, কিন্তু ক্যামেরার সামনে সেটা কী করে আনবো? চেষ্টা করছি তোমাদের সামনে, দেখো না, হাসি মুখেই আসতে চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি, কারণ ক্যামেরাটা বন্ধ হলেই তো হাসিটা মুছে যায় আর দু চোখ দিয়ে জলের ধারা নামে। সবসময় মনে হয় আর কতদিন, আর কেন না। চলো হাত চালি, এগুলো সেরে নিই। বললামই তো, যদি রাত্রিরে ঘুম হবে না মনে হয়, তখন যদি মনে হয় কিছু মাজবো, আর যদি না পারি ভোরবেলায় উর্মিলা আসার আগে মেজে নেবো খানিক। প্রচণ্ড যেমন ঘেমে গেছি তেমনি হাঁপাচ্ছি। এই কটা মাজলাম, আর বাকি কটা থাকলেও সেটা আবার পরে আজকে মানে সন্ধ্যার দিকে যদি পারি করবো, তা নাহলে দেখি। হ্যাঁ, উর্মিলা যা কাণ্ড করেছে একটা, তো আর বলার নাই, বলবো তোমাদের। ও কি হাঁপিয়ে গেলাম গো বন্ধুরা। চলো ঘরে যাই, একটু এসি চালিয়ে বসে, পারছি না। চলো, তোমরা বলবে তোমার এই, কেউ ভাববে হয়তো ন্যাকামো, সিরিয়াসলি না গো, যারা ভালোবাসো তারা জানো যে আমার কতটা কষ্ট হয়। চলো ঘরে যাই বন্ধুরা। এখন বাজে 11:38, রাত ভোর হলেই মহালয়া, মানে দিন হিসেবে আর আধ ঘন্টাও নেই মহালয়া। শুয়ে আছি, যথারীতি আজকে ঘুম হবে না, কারণ মেডিসিন নিইনি, গতকাল নিয়েছিলাম তাই আজকে নিইনি। আর আজকে মন, তোমরা বলবে মন আর কবে ভালো থাকে, মনটা খারাপ হয়ে গেল যে সবাই একসঙ্গে গেল প্রতিবাদ জমায়েতে, আমার অনুমতি মিলল না। শুধু তো তাই নয়, তার জন্য অনেক কথা শুনতে হলো। আর উর্মিলা একটা কাণ্ড করেছে, তোমাদের বলছিলাম, মনে হলো বলেই দিই, তার জন্যও তার খেসারত আমাকে দিতে হচ্ছে। মিস্টার চ্যাটার্জি নতুন জুতো কিনে এনেছিলেন, ওনার চটি আর কি, গত রবিবার বিকেলে বেরিয়ে কিনে এনেছিলেন, এনে রেখেছেন ড্রয়িং রুমে, যেমন খাদিমসের ওই প্যাকেট সহ বাক্সর ভেতরে। তো এনে আমাকে বললেন আমি জুতো কিনে এনেছি, চটি কিনে এনেছি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি দেখিও নি, খুলিও নি, কিছুই না, ঠিক আছে। তো এবার কালকে আমি মেডিসিন খেয়ে নিয়েছি 8টা, 8:15 মধ্যে, মানে সন্ধ্যাবেলায় খাবার তারপরে খাবার খেয়েছি। তখন হঠাৎ করে ওনার খেয়াল পড়েছে যে চটিটা ওখানে তো নেই, প্যাকেটটা নেই, বাক্সও নেই, কোথায়? আমাকে বললেন কোথায় সরিয়েছে? আমি তো সরাইনি, আমি খুলেও দেখিনি। তো খোঁজ তন্ন করে তখন ঘুমে ঢুলে পড়ছি আমি ওষুধের প্রভাবে, কিন্তু তারও
তারপরেও জানোই তার যা চিৎকার শুরু হলো, সেই তন্ন তন্ন করে খুঁজে কোথাও পাওয়া গেল না। তারপর সিসি ক্যামেরাতে করে দেখছি ব্যাকে গিয়ে যে কালকে সকালে মানে রবিবার কিনে এনেছেন, কালকে সন্ধ্যার ঘটনা, রাত্রিরের ঘটনা, যে খোঁজ পড়েছে জুতো নেই, চটিটা নেই বক্সে। তো গতকালের ভিডিও ফুটেজ দেখতে গেলাম, সিসিটিভি ফুটেজ, যে যখন উর্মিলা এসেছিল সেই সময়। তো দেখলাম যে উর্মিলা ঝাড় দিতে গিয়ে ঘর প্যাকেটটা ধরে ছুঁড়ে বাইরে ফেলে দিল, যেখানে বাইরে ডাস্টবিন নামানো থাকে, আমার দরজার বাইরে বলতে দরজার বাইরে করিডোরে, যেখানে কমন প্যাসেজ আর কি, সবাই রাখে, সবারই ডাস্টবিন রাখা থাকে, সুইপার দিদি এসে ওখান থেকে কালেক্ট করে নেয়। তো ওইখানে ডাস্টবিনের পাশেই ও ছুঁড়ে রেখেছে। আর তারপর তো ও চলে গেছে, ও যখন যায় আমি দরজা বন্ধ করেছি, আমি তো তখন খেয়ালও করিনি, খেয়াল হওয়ার কথাও না, ওটা তো ঘরেই আছে, এরকম কাণ্ড যে কেউ করতে পারে তো ভাবনার বাইরে। তারপরে দেখলাম 10টা নাগাদ যখন মানে সুইপার দিদিরা আসে কাজে, তো এসে তারা ওইটা তুলে ময়লার বালতিতে নিয়ে চলে গেল। মানে নতুন চটি, বুঝতেই পারছো, এমনি হ্যাঁ, তো মানে একেই বলে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। আমার কপালে যদি এই থাকে তাহলে দেখো, উর্মিলা হঠাৎ করে কেনই বা এরম করলো জিজ্ঞাসা না করে। ওর যদি ও বলছে, আমি বললাম আজকে যে উর্মিলা তুমি এটা কি করলে, উর্মিলা বললো আমি ভেবেছি আপনি কিছু রেখেছেন ফেলার জন্য। আমি বললাম তুমি আমাকে জিজ্ঞাসা করবে না কোনো কিছু ফেলবার আগে? তাহলে ঘরে এত জিনিস আছে, তুমি তো এরপর যে কোনো দিন যে কোনোটা নিয়ে ছুঁড়ে ফেলে দেবে। তো মানে তার জের তো বুঝতেই পারছো বন্ধুরা, তোমরা তো এতদিনে জেনেই গেছো আমার অবস্থা। তো সেই তো মানে রাগের তো মানে চরম সীমা এমনিই বসে থাকে আরও, আর মানে যাচ্ছে তাই মানে আমাকে করছে, চলছি। তো এই আর কি, মানে কপালটা দেখো আমার, এবং নন স্টপ বলেও যাচ্ছে মানে একই কথা, আমি কোনো কিছু করি না। কি করে জানবো যে মানে ড্রয়িং রুমে নতুন জুতো কিনে বক্সে রাখা প্যাকেটের ভেতর সেটা কেউ নিয়ে ফেলে দেবে? এটা ভাববোটা কী করে বলো? আর ও তো বিশ্বস্ত এমনিতে তো চোট ছাচর নয় যে নিয়ে চলে যাবে, আর ও নিয়ে যায়, উনিও ফেলেই দিয়েছে। ওর মাথায় কী ঢুকেছে ওই জানে, বলতে পারবে। যাই হোক, ওর জন্য আমার তো মানে হচ্ছে অবস্থা, বুঝতেই পারছো। তো কী আর করার, আমার তো এইরকম অবস্থা। 12 মাসে 13 পার্বণ, তো এরকম চলে বলেই তুই বললাম না, অন ক্যামেরা অনেক সময় তোমাদেরকে হাসি মুখটা দেখায়, হাসি, ক্যামেরা বন্ধ করলেই অন্য, কি করা যাবে বলো। তো ঠিক আছে বন্ধুরা, এখানে আজকে বিছানায় শুয়ে শুয়ে এরকমভাবে আমি কোনোদিন ব্লগ শেষ করি না। আজকে আর ভালো লাগছে না, আবার শুয়ে মনে হলো ব্লগটা শেষ করে দিই, তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, এটা শেয়ার করলাম এই উর্মিলার ব্যাপারটা। তো ব্লগটা শেষ করছি, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। নতুন বন্ধু যারা এখন আমার পরিবারে আসনি, চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।